এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় নাম লিখিয়েছেন মাহমুদ আহমদিনেজাদ ও বাকের কলিবফ সহ ৮০ জন। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এগিয়ে আছে নরেন্দ্র মোদীর বিজেপি, গতবারের তুলনায় শক্তিশালী অবস্থানে কংগ্রেস। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে ওবায়দুল কাদেরের মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এই ঘোষণা দেন। তিনি জানান, প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। জেনারেল সারি বলেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের উপরও হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি সেনারা। এতে ইহুদিবাদী ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে চাপের মুখে পড়েছে। লেবানন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালানোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেন, লেবানন ও হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালানোর কথা চিন্তা করা উচিত হবে না। গাজা যুদ্ধের চোরাবালিতে আটকে পড়া ইহুদিবাদী ইসরায়েলের। বৈরুতে ইরানি দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার আগে তিনি লেবাননের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। লেবানন সফর শেষে তিনি সিরিয়া সফরে গেছেন। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, গাজা যুদ্ধের ৮ মাসে ইসরায়েল চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছে এবং তারা এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। অথচ এই যুদ্ধে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে। বাকেরি কানি বলেন, যদি ইসরায়েলি কর্মকর্তারা যথেষ্ট বুদ্ধিমান হতো তাহলে তারা লেবাননের প্রতিরোধ আন্দোলনের সাথে যুদ্ধে লিপ্ত হতো না। দখলদার সরকারের অপরাধের কারণে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরোধ শক্তি গড়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা ইসরায়েল যুদ্ধবিরতির ব্যাপারে যে প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে রাজি করানোর জন্য কাতার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন বাইডেন। দুজনই নিশ্চিত করেছেন যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তির খসড়ার আলোচনা টেবিলে রয়েছে এবং এটি হচ্ছে গাজার যুদ্ধবিরতির জন্য কার্যকর রুটম্যাপ। কাতারের আমিরের সঙ্গে ফোন আলাপের সময় বাইডেন জোর দিয়ে বলেন, এটি হচ্ছে
যুদ্ধবিরতি চুক্তির জন্য সবচেয়ে ভালো সুযোগ। তিনি আরও বলেছেন, মিশর এবং কাতারকে সঙ্গে নিয়ে আমেরিকা পুরো যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করবে। এদিকে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর নেতারা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনের এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। হামাসকে এই চুক্তি গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন তারা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকায় নাম লিখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমদিনেজাদ এবং বর্তমান সংসদ স্পিকার বাকের কলিবফ সহ ৮০ জন। গতকাল নির্বাচনী প্রার্থী হিসেবে নাম নিবন্ধনের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নাম লিখিয়েছেন জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ এবং সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীর সহ ৪৩ জন। এবার নির্বাচনে যে ৮০ জন প্রার্থী নাম নিবন্ধন করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন শক্তিশালী রাজনীতিবিদ এবং ৪ জন নারী সংসদ সদস্য রয়েছেন। নির্বাচনটিকে ঘিরে টানা ৫ দিন ধরে প্রার্থীদের নিবন্ধন কার্যক্রম গতকাল আনুষ্ঠানিকভাবে শেষ হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শর্ত মেনে সর্বমোট ৮০ জন প্রার্থী হতে নিবন্ধন করেছেন। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এর আগে যারা নাম লিখিয়েছেন তাদের মধ্যে সাবেক স্পিকার ডক্টর আলী লারিজানি, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুল নাসির হেম্মাতি, সাবেক পরমাণু আলোচক সাইদ জালিলি রয়েছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোচিত প্রার্থী হচ্ছেন মাহমুদ আহমদিনেজাদ। তিনি ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ২ মেয়াদে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ২২০টি আসনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১১৪টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি, ৫০টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি এসপি 14টি, তৃণমূল কংগ্রেস 5টি, সিপিআইএম ডিএমকে আম আদমি পার্টি 3টি করে, তেলেগু দেশাম জনতা দল সেকুলার ও টিডিএস, শিবসেনা উদ্ধব ঠাকুরের শিবসেনা এসএসএইচ 2টি করে আসনে জয় পেয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওয়েবসাইটের তথ্য বলছে বিজেপি 125 আসনে এগিয়ে আছে, কংগ্রেস এগিয়ে আছে 50 আসনে, সমাজবাদী পার্টি এসপি 24 আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 24 আসনে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন 272টি আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে সেগুলোতে জয় ধরলেও আসন সংখ্যা দাঁড়ায় 239টি। গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে 303টি আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 352 আসনে জয় পায়। তবে ধারণা করা হচ্ছে এবারে নির্বাচনে বিজেপি জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে। এনডিএ জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল ইউনাইটেড জেডিইউ। এই দুই দল ছাড়াও আরও একাধিক এনডিএ শরিকের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ দুপুরে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি ভেতরে কোনো অপকর্ম করেন এবং সেটা যখন সরকারের কাছে আসে তখন তাদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে। তারা আওয়ামী লীগের নন। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাব বা প্রশাসনের বড় পদে কাউকে বসানি বলে জানান ওবায়দুল কাদের।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। রাশিয়া ও চীন অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করার জন্য নতুন একটি ব্যবস্থা চালু করার খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্সিয়াল বিজনেস রাইট কমিশনার বরিস টিটোভ। এই ব্যবস্থা চালু হলে পশ্চিমা অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত সুইফট সিস্টেম এড়িয়ে নিজেদের ব্যবস্থাপনায় আন্তঃসীমানা লেনদেন সম্পন্ন করতে পারবে। বরিস টিটোভ জানান, সুইফট সিস্টেম থেকে বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা জোরদার করেছে মস্কো এবং বেইজিং। সুইফট সিস্টেমকে এড়িয়ে দুই দেশ নিজেদের জাতীয় মুদ্রায় লেনদেন করার পরিকল্পনা হাতে নিয়েছে। ইউক্রেন যুদ্ধে আত্মঘাতী ভুল হিসাব নিকাশ না করার জন্য পশ্চিমা বিশেষ করে মার্কিন কর্মকর্তাদের নতুন করে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং তা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য কিয়েভকে অনুমতি দেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। এর পরপরই জার্মানিও তাদের সরবরাহ করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে ইউক্রেন সরকারকে অনুমতি দেয়। এছাড়া ফ্রান্স ও ব্রিটেন আগেই তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে। এ সম্পর্কে রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল বলেছেন, যদি আমেরিকা রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করে এবং সেগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়, তাহলে আমেরিকাকে প্রাণঘাতী পরিণতি বরণ করতে হবে। রিয়াবকভ বলেন, আমি মার্কিন কর্মকর্তাদেরকে এমন ভুল হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করব যা আত্মঘাতী পরিণতি ডেকে আনবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশ্চাত্যকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা আগুন নিয়ে খেলবেন না। পুতিনের সেই হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি লেবাননের বৈরুতে জোর দিয়ে বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক সঠিক পথে আছে। তার মধ্যে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পুনঃস্থাপনের পর থেকে উভয় পক্ষই একে অপরকে সহযোগিতা করার জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। বর্তমানে সংবেদনশীল সময়ে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপর জোর দেন আলী বাকেরি কানি। তো শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নিউ ইয়র্ক মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার জন্য হেসেন জাবর নামে একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নার্সকে পুরস্কৃত করলেও ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্য করায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হোসেন। মিডল ইস্ট আইকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, নিউ ইয়র্ক হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার জন্য হেসেন জাবর নামে একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নার্সকে পুরস্কৃত করেছিল। কিন্তু এর কয়েকদিন পরে গাজায় চলমান ইসরায়েলের হত্যাযজ্ঞকে তিনি গণহত্যা বলে অভিহিত করায় পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে তাকে বহিষ্কৃত করা হয়। চিকিৎসকরা ফিলিস্তিন ইস্যুতে যারা চিন্তিত, উদ্বিগ্ন এবং প্রতিবাদ করতে চায়, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং
প্রতিকূল বলে বর্ণনা করেছেন। তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মী বা ছাত্রদেরকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি ইসরায়েল যখন ফিলিস্তিনিদের হাসপাতালে বোমাবর্ষণ করে নারী, শিশু সহ সবাইকে পাইকারিভাবে হত্যা করছে, সবকিছু ধ্বংস করে দিচ্ছে, তখনও প্রতিবাদের কোনো সুযোগ দেয়া হচ্ছে না। তারা আরো বলেছেন, গত ৮ মাস ধরে স্বাস্থ্যসেবা কর্মীরা গাজার গণহত্যার ব্যাপারে নিজেদের উদ্বেগ ও উৎকণ্ঠাকে কেবল নিজেদের মধ্যেই গোপন রাখতে বাধ্য হয়েছে। এর অন্যথায় প্রতিবাদ করলেই কঠোর পরিণতি ভোগ করতে হবে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের সাম্প্রতিক স্নাতক ডিগ্রি লাভকারী ভিক্টোরিয়া ক্লাদায়ার বলেছেন, যদি কেউ প্রকাশ্যে ফিলিস্তিনি জনগণের দুর্দশা সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করে তবে তাদেরকে হয়রানি ও নির্যাতন করা হয়, অথচ অন্যরা প্রকাশ্যে ইসরায়েলের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে পারে এবং এমনকি আমেরিকান ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটির সম্মেলনেও যেতে পারে। তিনি বলেন, ছাত্র এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ইমেইল আক্রমণ এবং নানা শাস্তিমূলক পদক্ষেপের কারণে আমরা ফিলিস্তিন সম্পর্কিত যে কোনো কথা বলতে ভয় পাই। হামলা ও নির্যাতনের আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের আরেক চিকিৎসক বলেছেন, আমরা মনে করি আমরা যা কিছু বলি সবই আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। পুলিশি নজরদারি বহুগুণে বেড়ে গেছে। তিনি আরো বলেন, হেসেন জাবেরকে বহিষ্কারের ঘটনা থেকেই বোঝা যায় ফিলিস্তিনের সমর্থকদের উপর কিভাবে নির্যাতন চালানো হচ্ছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নার্স হেসেন জাবের, যিনি 2015 সাল থেকে নিউ ইয়র্ক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন নার্স হিসেবে কাজ করছেন, ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্য করার কারণে 7 মে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তাকে বহিষ্কার করার অনেক আগে তিনি বলেছিলেন যে তাকে থামিয়ে দেওয়ার জন্য ব্যাপক চেষ্টা হয়েছিল। তিনি আরো বলেন, তিনি ক্রমাগত পুলিশি চাপ ও তদন্তের মধ্যে ছিলেন এবং ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর দ্বারা অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ বিভাগের একজন ইসরায়েল সমর্থকের সামান্য অভিযোগের ভিত্তিতে তার সাথে কর্তৃপক্ষ খারাপ আচরণ করেছে। এই ব্যাপারে হেসেন জাবের বলেন, গাজায় বোমা হামলা অব্যাহত রাখতে ইসরায়েলের জন্য তার এক সহকর্মী অর্থ সংগ্রহের চেষ্টা করছিলেন। তাকে আমি মানবতার বিষয়ে প্রশ্ন করেছিলাম, বলেছিলাম মানবতা তাহলে কোথায়, কিন্তু সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে। ফলে তখন থেকেই শুরু হয় আমার উপর নির্যাতন ও হয়রানি, অথচ ইসরায়েলের জন্য অর্থ সংগ্রহকারী তিনিও ছিলেন একজন মা। যাই হোক, নিউ ইয়র্ক মেডিকেল বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনি ইস্যুতে বাক স্বাধীনতা কেড়ে নেয়ার দৃষ্টান্তে পরিণত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি খুনি ইসরায়েলের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।